আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে গুণগত রসায়নের রিভিশন ক্লাস শুরু করব। তো এই ক্লাসটাকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করব। আজকে হচ্ছে পার্ট 1। তো পার্ট 1 এর মধ্যে হচ্ছে যে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা কোয়ান্টাম সংখ্যা কি এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, প্রথমে আসলে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। কোয়ান্টাম সংখ্যা কি? যে সংখ্যাগুলো দ্বারা ইলেকট্রনের আকার, ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস ও চৌম্বকত্ব প্রকাশ করা হয়, নির্দেশ করা হয়, তাকে কি বলা হয়? সেই সংখ্যাগুলোকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ঠিক আছে, তো এক কথায় কি ইলেকট্রনের অবস্থান বোঝায় বা ইলেকট্রনের অস্তিত্বকে প্রকাশ করে। ওকে, আচ্ছা, তো কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কয় প্রকার ভাই? 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা। ওকে, তাহলে এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ও কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। ওকে, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের n, সহকারীকে l, চৌম্বকীয় হচ্ছে m, স্পিন হচ্ছে কি s। কথা কি বোঝা গেছে? ওকে, তো এখন আসো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা n নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আচ্ছা, এটা দ্বারা কি বোঝায়? কক্ষপথের আকার বোঝায়। ওকে, বা কক্ষপথ সংখ্যা বোঝায়। তাই খেয়াল করো, এই n এর মান কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। 1 মানে কি? প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর। 2 মানে হচ্ছে কি? দ্বিতীয় শক্তি স্তর। 3 মানে তৃতীয় শক্তি স্তর। 4 মানে চতুর্থ শক্তি স্তর। এই প্রথম শক্তি স্তরের আরেকটা নাম হচ্ছে কি? কে শেল, এল শেল, এম শেল, এন শেল। কথা কি বুঝতে পারছো? তাহলে প্রথম শক্তি স্তর, দ্বিতীয়, তৃতীয় এবং কি চতুর্থ শক্তি স্তর। অনেক সময় আমরা এইভাবে বুঝি, দেখবো যে এইভাবে, তাহলে এটা হচ্ছে কি প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে কি তৃতীয়। দেখো, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে কি তৃতীয় শক্তি স্তর। ওকে, তাহলে এন দ্বারা আমরা কি বুঝি? শক্তি স্তর নম্বর বুঝি আর কি। হ্যাঁ, এবার আসো, এবার হচ্ছে যে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল, এটা মুছে দিচ্ছি, এটা লিখে ফেলো তোমরা। হ্যাঁ, এটা নোট করে রাখিও, নোট না করলে কিন্তু বুঝতে পারবা না, ভুলে যাবা। আচ্ছা, এবার আসো 2 নাম্বার, এল, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। এল দ্বারা কি বুঝি? আচ্ছা, এল এর মানটা আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো, এল এর মান হচ্ছে 0 হতে n-1 পর্যন্ত। ঠিক আছে, এটা মনে রাখবে। এল এর মান কিভাবে নির্ণয় করবো? 0 হতে কি n-1 পর্যন্ত। তাহলে যদি n এর মান, ভালো করে বুঝো, যদি n এর মান 2 হয়, তাহলে l কত হবে? 2 - 1, 1 না, মানে 0, 1। যদি n এর মান 3 হয়, l কত হবে? 3 - 1, 2। তাই 0 হতে 2 পর্যন্ত, 0, 1, 2। n এর মান যদি 4 হয়, তাহলে l কত হবে? 4 - 1, 3, মানে 3 এত পর্যন্ত। ক্লিয়ার। তাহলে 0, 1, 2, 3। ওকে, আর যদি n এর মান 1 হয়, তাহলে l কত হবে? 1 - 1, 0। তাহলে l এর মান ডিপেন্ড করে কার উপর? n এর উপর ডিপেন্ড করে। n যা হবে, l কি হবে? তার 1 কম হবে। এতটুকু মনে রাখবা। আচ্ছা, আরেকবার এটা আরেকভাবে বের কর, আরেকভাবে হয়। s অরবিটালের জন্য l এর মান হচ্ছে 0, p অরবিটালের জন্য 1, d অরবিটালের জন্য 2, f অরবিটালের জন্য 3। কথা কি বুঝতে পারছো? তাহলে l এর মান 2 রকম হয়, একটা হচ্ছে অরবিটালের জন্য ফিক্সড, আর n এর উপর ডিপেন্ড করে। এটা কিন্তু লাগবে আমাদের। হ্যাঁ, আমরা একটু যখন ম্যাথ করবো তখন আমাদের এটা লাগবে। এবার আসো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা m। m এর সূত্র কি? -l হতে 0 সহ +l। ঠিক আছে, তার মানে l যদি 1 হয়, তাহলে m কত হবে? -1, 0,
1। এল যদি 2 হয় এম কত হবে -2 -1 0 +1 +2। এল 3 হলে -3 -2 -1 0 +1 +2 +3। আর এল যদি 0 হয় তাহলে এম কত হবে 0। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝে গেছে? এম কিভাবে হবে -l হতে 0 সহ প্লাস এর, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো আমরা একটু পরে যখন সম্পূর্ণ একটা কক্ষতে ইলেকট্রন নির্ণয় করব, ঠিক আছে, তখন আমাদের এটা কিন্তু লাগবে, অথবা কক্ষ সংখ্যা নির্ণয় করবো তখন, হ্যাঁ, শক্তি স্তরে। তাই দেখো, তাহলে এল হচ্ছে কি, এম কি -l হতে 0 সহ প্লাস এল পর্যন্ত। আচ্ছা, আর এস হচ্ছে কি, এস হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটার মান দুইটা হয়, +12 হয় -12 হয়। কথাই বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হলে +12, ক্লকওয়াইজ হলে -12। আচ্ছা, এটা আমরা আরো সহজকে বলি। যদি মনে করো একটা কক্ষতে দুইটা ইলেকট্রন থাকে, প্রথম ইলেকট্রনটা হচ্ছে কি +12 আর দ্বিতীয় ইলেকট্রনটা হচ্ছে কি -12। জাস্ট এটা মাথা রাখবে। যদি একটা কক্ষতে কি দুইটা ইলেকট্রন থাকে না একটা ঘরে, তো দুইটা ইলেকট্রন থাকে, প্রথমটা হচ্ছে +12, দ্বিতীয় হচ্ছে কি -12। বলো এতটুকু বুঝতে পারছো কিনা? ঠিক আছে, আমরা প্রথমে কি বললাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি n, ঠিক আছে, এর মানে কি 1 2 3 4 হতে পারে, কে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। সহকারে হচ্ছে কি এল, এল এর মান কি হয়, আমরা একটু দেখলাম যে 0 হতে n-1 পর্যন্ত। আর চৌম্বকীয় হচ্ছে কি এম, এম হচ্ছে কি -l হতে 0 সহ +l পর্যন্ত। আর স্পিন, স্পিন হচ্ছে কি এস, এস কি +12 হতে -12। ওকে, +12 -12, +12 কখন হবে, ঘরের প্রথম ইলেকট্রন হলে +12, ঘরের দ্বিতীয় ইলেকট্রন হলে -12। ঠিক আছে, এগুলো হচ্ছে বিষয়। এবার আসো, এবার হচ্ছে আমরা একটা ম্যাথ করি। এবার যেটা ম্যাথ করি তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ম্যাথটা লিখো, একটা ম্যাথ। কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, কক্ষপথ নির্ণয় করে ফেলে আসো, কক্ষপথ ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। আচ্ছা আসো, তাহলে প্রথমে আমাদের একটা ছক বানাইতে হবে। আমরা ছক একটা বানিয়ে ফেলে আসো। এন, এল, এম, এখানে হচ্ছে কক্ষপথ সংখ্যা, এস, তারপর হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা। ওকে, এই হচ্ছে এবার আসো, বলো এন এর মান কত দেখি তো। তৃতীয় শক্তি স্তর না, তাহলে এন কত হবে, 3 হবে। একটু আগে দেখলাম যে আমরা এন কি ডিপেন্ড করে শক্তি স্তর মান, তাহলে 3। এল হচ্ছে কি হবে, সূত্র কি বলছিলাম, এল মনে আছে, 0 হতে কি সূত্র কি ছিল, 0 হতে n-1। তাহলে 0 হতে n-1 হলে 3 - 1 2, তাহলে 0 1 2। বুঝা গেছে? এবার আসো এম, এম কি বলছিলাম সূত্র, -l হতে 0 সহ +l। তাহলে কত হবে, 0 হলে l, 0 হলে m0, 1 হলে -1 0 +1, 2 হলে -2 -1 0 +1 +2। তাহলে কক্ষ সংখ্যা কত, এগুলো হচ্ছে কক্ষ, তাই না, একটা এখানে, এখানে 3টা, 1 2 3 4 5, এখানে 5টা, টোটাল হচ্ছে কয়টা, 8টা। আর এস কি হবে, কি বলছিলাম, প্রতিটা ঘরে দুইটা ইলেকট্রন, একটা +12 একটা -12। এখানে একটা ঘরের জন্য একটা +12 একটা -12, 3টা +12 3টা -12, 5টা +12 5টা -12। তো টোটাল কয়টা হলো দেখো তো, ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা, এখানে 2টা, এখানে 3 দুগুণ 6টা, এখানে 5 দুগুণ 10টা। টোটাল কত হলো ইলেকট্রন দেখো, 10 6 2 18টি ইলেকট্রন সংখ্যা। তাইলে তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন পাইলাম আমরা, 18টা পাইলাম। কিসের সাহায্যে করলাম আমরা এটা, আমরা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। ঠিক আছে, ছোটবেলায় কিন্তু তোমরা পড়ছিলাম, মনে আছে যে কিভাবে নির্ণয় করতো, 2n² দিয়ে নির্ণয় করতো, তাই না, 2 ×
3 স্কয়ার, বা যেহেতু n এর মান 3, তাহলে 2 ইন্টু 9 9 দুগুণ 18। এই মানটা কিন্তু আসলে কিভাবে আসে, এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আসে। বলো এটা কি বুঝতে পারছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা আসতে পারে। তাহলে তোমরা যদি এটা বুঝে থাকো, তোমরা হচ্ছে চতুর্থ শক্তি স্তরের জন্য একটা নির্ণয় করে ফেলো, নিজে নিজে নির্ণয় করে দেখো মিলে কিনা। চতুর্থ শক্তি স্তরের জন্য ইলেকট্রন হবে 32টা, ঠিক আছে? এখানে 9 হবে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন কটা হবে? ইলেকট্রন হবে 32টা, কক্ষপথ হবে 16টা। তোমরা যদি চতুর্থ শক্তি স্তরের জন্য নির্ণয় করে দেখো মিলে কিনা। ওকে, এই গেল আমাদের কি কোয়ান্টাম সংখ্যার যাবতীয় বিষয়। ওকে, এবার আসো, এবার আমরা ইলেকট্রোমিটার নীতি পড়ি। আসো, তিনটা আফবাও নীতি। ইলেকট্রোমিটার নীতি হচ্ছে যে নীতির সাহায্যে ইলেকট্রোমিটার বিন্যস্ত থাকে আর কি। হ্যাঁ, আফবাও নীতি। দুই নাম্বার হচ্ছে হুন্ডের নীতি। তিন নাম্বার হচ্ছে পলির বর্জন নীতি। পলির বর্জন। ওকে, আচ্ছা, প্রথমে আমরা আফবাও নীতি সম্পর্কে জানবো। হ্যাঁ, আহবাব। আচ্ছা, তো এটা হচ্ছে তোমরা মানে অনেক আগে পড়ে আসছো, এসএসসি লেভেল থেকে পড়ে আসছো। আহ্বান এটা হচ্ছে কি, ইলেকট্রন গুলো ক্রমান্বয়ে নিম্ন শক্তি অরবিটালে প্রথমে প্রবেশ করবে। নিম্ন শক্তি অরবিটাল প্রবেশ করার শেষ হলে তারপর সে উচ্চ শক্তি অরবিটালে যাবে। আর এই নিম্ন শক্তি অরবিটাল কিংবা উচ্চ শক্তি অরবিটাল ডিপেন্ড করে n প্লাস এল এর মানের উপর, n প্লাস এল এর মান, ঠিক আছে? মনে রাখবা, যার n প্লাস এল এর মান কম সেটি কি নিম্ন শক্তি স্তর। ঠিক আছে? দুই, মনে রাখবা, যার n প্লাস এল এর মান বেশি সেটি হচ্ছে কি উচ্চ শক্তি স্তর। তাহলে আবরণীতে কি, নিম্ন শক্তি স্তর প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর কোথায় যাবে, ক্রমান্বয়ে উচ্চ শক্তি অরবিটালে যাবে। আর এটা ডিপেন্ড করে কিসের উপর, n প্লাস এল এর মানের উপর। যার n প্লাস এল এর মান কম সেটি হচ্ছে কি নিম্ন শক্তি স্তর, মনে রাখবা, ঠিক আছে? আর যে n প্লাস এল মান বেশি সে হচ্ছে কি উচ্চ শক্তি স্তর। তো আমরা এই জন্য একটা জানি যে 3D, 3D আর 4s, যদি আমরা এটা n প্লাস এল বের করতে চাই, ঠিক আছে, n প্লাস এল মান বের করতে চাই, বলতো দেখি 3D এর জন্য n কত, 3, আর d এর জন্য l কত? মনে আছে যে একটু আগে আমি পড়াইছিলাম, একটু আগে কোয়ান্টাম সংখ্যা নির্ণয় বললাম, s এর জন্য হচ্ছে l0, p এর জন্য হচ্ছে কি l1, d এর জন্য হচ্ছে l2, f এর জন্য হচ্ছে কি l3। তাহলে d এর জন্য l হচ্ছে কত, 2, তাহলে কত আসতেছে 5। আর 4s এটা নির্ণয় করো, 4s কি সেম n প্লাস এল, n কত 4, s এর জন্য l কত 0, 4। তাহলে কোনটার মান ছোট বলতো? 4s কি ছোট না 3D থেকে? তাই কি করে 4s এ আগে প্রবেশ করে। কথা কি বোঝা গেছে? এ হচ্ছে যে আমাদের কি আফবাও নীতি। ঠিক আছে, এবার আসো আমরা 2 নাম্বার হুন্ডে নীতিটা পড়ে। আসো 2 নাম্বার হুন্ডে নীতি দেখে আসো। আসো হুন্ডের নীতি। হুন কি বলছে বলতো, কি হুন্ডের নীতিটা কি বলছে? একই শক্তি স্তরে বিভিন্ন ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে, অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, এবং এই অযুগ্ম স্পিনগুলোর একই মুখী হবে। দুইটা লাইন মনে রাখো, ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে, অযুগ্ম ভাবে প্রবেশ করবে, অযুগ্ম ভাবে প্রবেশ। আরেকটা কি বলছে, অযুগ্ম স্পিনগুলো একই মুখী হবে, অযুগ্ম স্পিনগুলো কি হবে, একই মুখী হবে।
বিষয়টা কি বুঝো। সাপোজ মনে করো পি, পিতে যে 6টা ইলেকট্রন বসে আমরা জানি, এবং পি এর ঘর হচ্ছে কটা 3টা, প্রতিটাতে 2টা করে বসে। যদি আমরা P4 লিখি, ভালো করে দেখো P4, পি এর ঘর কয়টা 3টা, তাই না? এটা তো আমরা জানি। আচ্ছা, P4 যদি বসে, এখানে স্পিন গুলা, ইলেকট্রনের স্পিন গুলা যদি আমি এভাবে বসাতে পারি না, চাই দেখো তো এভাবে কি বসাতে পারি? আচ্ছা, আমরা বসাতে পারবো না। কেন পারবো না? প্রথমত দেখো এখানে কি বলছে, স্পিন গুলো কি হবে, অযুগ্ম ভাবে প্রবেশ করতে হবে, অবশ্যই অযুগ্ম হইতে হবে, মানে কি সিঙ্গেল সিঙ্গেল ভাবে যাইতে হবে, এবং অযুগ্ম স্পিন গুলো কি হবে, দিক একই হইতে হবে। আচ্ছা, তাহলে প্রথমটা হয় না। এবার আসো আরেকটা দেখি, মনে করো P4, হ্যাঁ P4 মনে করো, সেম 3টা ঘর, প্রথমে কি সিঙ্গেল 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 অযুগ্ম ভাবে প্রবেশ করবে, প্রবেশ করা শেষ, তারপর সবগুলোর দিক দেখো একই হয়েছে না, একমুখী, তারপরে কি হবে, আরেকটা রাজা। কথা কি বুঝতে পারছো? এই যে এটাই হচ্ছে কি তোমার হুন্ডের নীতি, যে ইলেকট্রন গুলো কি হবে, অযুগ্ম ভাবে প্রবেশ করবে, তারপর কি হবে, বাকিটা যাবে, এবং অযুগ্ম অবস্থায় স্পিন গুলো কি হবে, একই মুখী হইতে হবে। অত আমরা যে আরেকটা করি, মনে করো D7, ডি এর ঘর কয়টা, ডি এর ঘর হচ্ছে 5টা, আমরা জানি তাই না, 1 2 3 5। 7 মানে কি, প্রথমে সবগুলো সিঙ্গেল যাবে, 1 2 3 4 5, সবগুলো সিঙ্গেল যাবে এবং দিক কি হবে, একই মুখী হবে, আর বাকিটা কি বিপরীতমুখী, 6 7। বলো বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে ইলেকট্রন কি হবে, অযুগ্ম ভাবে প্রবেশ করবে, এবং অযুগ্ম স্পিন গুলো কি হবে, একই মুখী হবে। বলো এটা কি বোঝা গেছে কিনা বলো তো? এই হচ্ছে আমাদের হুন্ডের নীতি। এবার আসো পলিবর্জন নীতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পলিবর্জন নীতি, এটা পরীক্ষা অনেকবার আসছে এবং এটা সিকিউতে আসে। হ্যাঁ, পলিবর্জন নীতি আমরা দেখি, আসো পলিবর্জন নীতিটা কি বলছে। পলিবর্জন নীতি, বিজ্ঞানী পলি বলছে কোন একটি পরমাণুতে, ভালো করে বুঝো, একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, একই হবে না, একটা হইলেও কি হবে, ব্যতিক্রম হতেই হবে। এই হচ্ছে পলিবর্জন নীতি, এটা সিকিউতে আসে। একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই কি হবে না, এক হবে না, একটা হলে কি হবে, ব্যতিক্রম হবে। আচ্ছা, তা আমরা একটা প্রশ্ন দেখে আসো। সোডিয়ামের তৃতীয় সোডিয়ামের তৃতীয় ও 11তম ইলেকট্রন কি পলিবর্জন নীতি মেনে চলে? নীতি মেনে চলে, এ হচ্ছে প্রশ্ন। সোডিয়ামের 3 নাম্বার এবং 11 নম্বর ইলেকট্রনটা কি পলিবর্জন মেনে চলে কিনা। প্রথমে কি করবো, আমরা সোডিয়ামে ইলেকট্রন করে ফেলবো। সোডিয়াম হচ্ছে 11, 2s2 2p6 3s1। এবার বলো আমাকে তৃতীয় ইলেকট্রনটা কোথায় আছে? এখানে আছে 2টা ইলেকট্রন, 3 নাম্বারটা কি এই ঘরে আছে না? দেখো তো 3 নাম্বার ইলেকট্রন কোথায় আছে, এই ঘরে আছে। তারপর এটা চতুর্থ, তো এটা হচ্ছে কি থার্ড। আচ্ছা, আর 11তম কোথায় আছে, এই ঘরে আছে, এটাও ঘরের প্রথম ইলেকট্রন, এটা হচ্ছে 11। এই থার্ড এবং 11-এর কি নির্ণয় করতে হবে আমাদের, তোমার এই কোয়ান্টাম সংখ্যাগুলো বের করতে হবে, মানে NLMS, একটু আগে যেটা বললাম আমরা। তো কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করে দেখতে হবে যে এটা মেনে চলে কিনা। ওকে, ঠিক আছে, তাহলে আসো আমরা এই পাশে নির্ণয় করি। আমি এই পাশটা মুছে দেই যেহেতু আমাদের এটা শেষ। দেখো তৃতীয়, হ্যাঁ এটা এই পাশে করতেছি, থার্ড, তাহলে NLMS, থার্ড ইলেকট্রন। দেখি বলতো থার্ড ইলেকট্রনে N কত, এটা কোন শক্তি স্তরে, 2 নম্বর শক্তি স্তরে না, তো N কত হবে, 2 হবে, বলা যাবে না। N হচ্ছে কি শক্তি স্তর, আর L হচ্ছে কি S অরবিটাল। আমি মনে আছে কি বলছিলাম, S এর জন্য L হচ্ছে কত 0, P হচ্ছে কত 1, D হচ্ছে কত 2,
এফ হচ্ছে কত 3, তাই না? তো এটা কি এস এ আছে, তাহলে এস এর জন্য এল কত হবে 0 হবে, এল 0 মানে এমও কি 0। আচ্ছা এরপর দেখো ঘরের, এটা একটা ঘর, ঘরের প্রথম ইলেকট্রন তাহলে প্লাস হাফ, যদি দ্বিতীয় ইলেকট্রনটা হইতো ঘরের তাহলে মাইনাস হাফ হইতো, ভুল করা যাবে না কিন্তু। এবার আসো 11, কোন শক্তি স্তর আছে 3 নম্বর শক্তি স্তর, তাহলে এন হচ্ছে কত 3, এল কত এস অরবিটালের, এল কত হবে 0, দেখো এস অরবিটালে আছে এল 0, তাহলে এল 0 মানে এমও 0, ঘরের প্রথম ইলেকট্রন তাহলে কি প্লাস হাফ। তাহলে দেখো তিনটা জিনিস মিলছে, একটা মিলে নাই। এটাই কিন্তু পলি বলছিল, কি বলছিল, চারটার মধ্যে কখনো সেম হবে না, একটা হলো কি থাকবে, ব্যতিক্রম থাকতে হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে সুতরাং পলির বর্জন নীতি মেনে চলে। বলো বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষা, মানে এটা অনেক সিকিউতেও আসে, এটা এমসিকিউ তো আসেই, সিকিউতেও আসে। তো আসো আমরা যদি আরেকটা করতে চাই, মনে করো ক্লোরিন দিয়ে একটা করে আসো, আমরা ক্লোরিন দিয়ে একটা করছি, ক্লোরিনের চতুর্থ অষ্টমতম ইলেকট্রন কি পলির বর্জন নীতি মেনে চলে কিনা। তাই ক্লোরিন ইলেকট্রন ম্যাচ করে ফেলো 17, 1s2 2s2 2p6 3s2 3p5, এই হচ্ছে 17, ঠিক আছে। এবার আসো চতুর্থ শক্তি স্তর কোথায় আছে, চতুর্থ ইলেকট্রন কোথায় আছে, দেখো 2 নাম্বার 3 4, এটা চতুর্থ শক্তি স্তর, চতুর্থ ইলেকট্রন সরি। আচ্ছা আরেকটা অষ্টম, তাহলে 2 4, এটার ভিতরে অষ্টম আছে না, পি, পি এর ঘর কয়টা 3টা, দেখো ভালো করে, পি এর ঘর হচ্ছে কয়টা 3টা, পি এর ঘর কয়টা 3টা, 4 5 6 7 8, এই হচ্ছে অষ্টম ইলেকট্রন, 9 10। তাহলে আমার তো লাগবে কি চতুর্থ আর অষ্টম ইলেকট্রন নিয়ে কাজ করতে হবে, তাই না? তাহলে আসলে আমরা চতুর্থ আর অষ্টম ইলেকট্রন নিয়ে কাজ করি, চতুর্থ অষ্টম। ওকে দেখো এবার আমাকে বলো, তোমরা ঠান্ডা মতো বলো এন কত হবে, কোন শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তো এন কত হবে 2 হবে। এস, এল, এস এর জন্য এল কত হবে 0 হবে, এল 0 মানে এন 0। এস কি হবে বলো, ঘরের প্রথম ইলেকট্রন দ্বিতীয় ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন তাহলে কি হবে মাইনাস হাফ হবে। বিষয়টা কি বুঝতে পারছো? এবার আসো অষ্টম ইলেকট্রন। আচ্ছা অষ্টম ইলেকট্রন হচ্ছে কত বড়, কোন শক্তি স্তর আছে 2p, 2p মানে 2 নম্বর শক্তি স্তর, তাহলে এন এর মান 2, পি, পি এর জন্য এল কত 1, তাহলে এখানে এল কত হবে 1 হবে। ক্লিয়ার? এম কত বলতো, এম, এম, আচ্ছা এম এর ক্ষেত্রে ঝামেলা আছে, মনে আছে আমরা পড়ছিলাম এল 1 হইলে এম কি হয় -1 0 +1, তাহলে এটা প্রথম ঘটনা, তাহলে -1, এটা 0 এটা +1, তাহলে -1, এম হচ্ছে কত -1। আর ঘরের 2 নম্বর ইলেকট্রন, তাই প্রথমটা প্লাস হাফ দ্বিতীয় মাইনাস হাফ, আমাদের যেহেতু 2 নম্বর ইলেকট্রন তাহলে মাইনাস হাফ। দেখো এখানে কিন্তু তোমাদের এই জায়গাটাতে ঝামেলা হয়ে যায় অনেক সময়, যেহেতু অনেক মানে এটা 0 0 এটা 1 এটা 1, অনেকে মনে করো এরকম না কিন্তু আসলে এখানে বিষয়টা হচ্ছে কি এম এর মান দেখতে হবে যে -1 0 না +1, মাঝখান ঘর হলে আমরা 0 দিতে পারি, শেষ ঘর হলে +1 দিতে পারি, প্রথম ঘর হলে -1 দিতে হবে। বিষয়টা কি বুঝতে পারছো? এটা নিয়ে কিন্তু ঝামেলা করা যাবে না, এটা পরীক্ষা আসলে কিন্তু এগুলাই আসে, ঠিক আছে। আবার ডি অরবিটাল থাকলে কি হইতো 5টা ঘর হইতো, 5টা ঘরে প্রথমটা কি -2, তারপরটা -1, তারপরটা 0, তারপরটা +1, তারপরটা +2, এভাবে করে আমাদের জিনিসটা কি করতে হবে মেইনটেইন করতে হবে। এবং এগুলা পরীক্ষায় সিকিউ এমসিকিউ দুই জায়গায় খুবই গুরুত্বপূর্ণভাবে আসে। এই হলো যে আমাদের কি ইলেকট্রন বিন্যাস নীতি। ওকে এইবার হচ্ছে আমরা বর্ণালী বা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়টা দেখব, বর্ণালী কিংবা তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করে আমরা হচ্ছে এটা দেখবো, আসো। আচ্ছা দেখো এটা নির্ণয় একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি সূত্রটা আমি এই পাশে লিখি, 1/λ সমান আর এইচ জেড স্কোয়ার 1/n1² মাইনাস 1/n2²। ঠিক আছে, এটা কখনের ম্যাথ যদি ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায়, ঠিক আছে,
তাপান্তরিত হয় বা নেমে আসে, তখন হচ্ছে কি আমরা এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে, এখানে ল্যামডা হচ্ছে কি ভাই? আচ্ছা, এটা গেল একটা সূত্র। হ্যাঁ, এখানে একটু আমি বলে দিই কোনটা পরিচয় কি। এখানে ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, তারপর আর এইচ হচ্ছে কি রিডবার্গ ধ্রুবক, এটা মান মুখস্থ 10, 96, 78, 00। ঠিক আছে, এরপর জেড, জেড হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে হাইড্রোজেন নিয়েই কাজ করতে হয়, তাই তখন 1 হয় আর কি পারমাণবিক সংখ্যাটা। যদি হাইড্রোজেন ছাড়া অন্যটা হয় তাহলে ওটা দিবা আর কি। ঠিক আছে, কিন্তু যেসব ক্ষেত্রে আমরা একটা ইলেকট্রনের ইয়া নিয়ে কাজ করি, তো একটা ইলেকট্রনই হয় আর কি এটাতে। ঠিক আছে, আর N1 N2 হচ্ছে কি মানে এক কক্ষ থেকে অন্য কক্ষতে যাই না আমরা ওইটা। তো এক্ষেত্রে শর্টকাটে মনে রাখবা N1 অলওয়েজ ছোট হবে, N2 অলওয়েজ কি হবে বড় হবে। হ্যাঁ, ম্যাথ করবো আমরা একটু, ম্যাথ করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। জাস্ট একটা নোটটা করে রাখ। আচ্ছা, এটা গেল 1 নম্বর সূত্র। 2 নম্বর, তরঙ্গ সংখ্যা সমান 1/λ, এটাকে তরঙ্গ সংখ্যা বলে, নিউ বার, তরঙ্গ সংখ্যা। হ্যাঁ, এরপর 3 নম্বর, নিউ সমান c/λ। এই নিউ দ্বারা কি বুঝায়? নিউ দ্বারা হচ্ছে কম্পাঙ্ক বুঝায়, কম্পাঙ্ক। আর সি দ্বারা কি বুঝায়? সি দ্বারা আলোর বেগ, 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1। লাস্ট 4 নম্বর, hc/λ, শক্তি। ই মানে কি এনার্জি, আর এখানে এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, 6.626 ইন্টু 10⁻34 জুল পার সেকেন্ড। ওকে, বুঝতে পারছো এটা? এই সূত্রগুলো নিয়ে আমরা এখন কাজ করব। ইলেকট্রন যদি 130 থেকে 69 স্তরে যায়, তখন কি হবে? এই সূত্রগুলো নিয়ে আমরা প্রশ্ন করব। বলো, একটু লিখে ফেলো, এটা পুরোটা লিখে ফেলছো? সূত্রটা একটু লিখে ফেলো, লিখে এরপর আসো আপনার প্রশ্ন দেখে আসো। আমাদের প্রশ্নটা কি হবে? আসো প্রশ্ন দেখি, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, মুছে দিচ্ছি কিন্তু। এবার আসো আমরা একটা প্রশ্ন করি। দেখো, এ হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ। দেখো, উদ্দীপকের আলোকে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথম প্রশ্ন। 2 নম্বর, তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। 3 নম্বর, কম্পাঙ্ক নির্ণয় করো। 4 নম্বর, শক্তি নির্ণয় করো। ঠিক আছে, আরো প্রশ্ন আছে যে তরঙ্গ এটি এটি কি দৃশ্যমান হবে কিনা, বা এর বর্ণ কিরূপ। ঠিক আছে, বর্ণ কিরূপ আমরা লিখি, এটা বর্ণ কিরূপ। ঠিক আছে, মানে দৃশ্যমান হবে কিনা, অথবা এটা প্রশ্ন আসে জালটাকে শনাক্তকরণে ব্যবহৃত হবে কিনা। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন। সব প্রশ্নের একটাই সমাধান, সেটা কি করবো আমরা? ল্যামডা নির্ণয় করে ফেলবো। আমরা এটাকে সূত্র পড়ছি না? মনে আছে সূত্রটা কি কি ছিল? 1/λ সমান RH Z² 1/N1² মাইনাস 1/N2²। এই হচ্ছে যে আমাদের কি সূত্র ছিল। তো এখানে RH এর মান কত বলছিলাম মনে আছে? 10, 96, 78, 00। ওকে, আচ্ছা, জেড কত? এখানে 1। N1 অলওয়েজ কি বলছি ছোট বলছি। দেখো তো 3 নম্বর থেকে 1 নম্বর আসতেছে, তাহলে N1 হচ্ছে কত 1 হবে, আর N2 কত হবে 3 হবে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা সূত্র বসে দিয়ে আসো। আর এর মান বসাও 10, 96, 78, 00 আর ইন্টু 1² 1/N1 হচ্ছে কত 1² মাইনাস 1/3²। ব্যাস, কত একটু দেখো তো, তো মানটা নির্ণয় করো। কত সমান 10, এটা আসছে হচ্ছে
9.75 ইন্টু 10⁶ আচ্ছা 1/λ মান আমার তো লাগবে শুধু ল্যামডা, তাহলে কেউ উল্টাই দাও। 9.75 ইন্টু 10⁶ এটা হচ্ছে 1.025 ইন্টু 10⁻7 মিটার। ঠিক আছে, এ হচ্ছে আমাদের প্রশ্ন। এবার এইটা আমাদের ল্যামডা নিলাম, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় হলো। ওকে, এবার আসো এখানে আমরা বর্ণটা কি রূপ এটা বলে দিই। দেখো এইটাকে ন্যানোমিটার নিতে হবে বর্ণ নির্ণয়ের ক্ষেত্রে। শুধুমাত্র এই যে বর্ণ কি রূপ অথবা জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত হবে কিনা তো আমরা কিসে নিব, ন্যানোমিটারে নিব কিন্তু। ঠিক আছে, ন্যানোমিটার নিতে হলে কি করতে হবে, আমাকে 10⁹ দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, এবার এটাকে যদি 10⁹ দিয়ে গুণ দাও 102.5 ন্যানোমিটার। এবার বলো 102.5 ন্যানোমিটার এটা কি দৃশ্যমান হবে? দৃশ্যমান হবে না। আমরা জানি কি দৃশ্যমান কত, 380 থেকে 780 ভিতরে না, তো এটা দৃশ্যমান হবে না। তবে এটা কি ইউভি লাইট, এটা কি ইউভি। ঠিক আছে, ইউভি মানে কি জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত হবে। তার মানে কি এটা জাল টাকা শনাক্তকরণে কি হবে, ব্যবহৃত হবে, মনে রাখবা। কিন্তু দৃশ্যমান আলো হবে না। এটা কি বর্ণ পাওয়া যাবে, বর্ণ পাওয়া যাবে না, কারণ কি এটা দৃশ্যমান না। দৃশ্যমান হলে কি 380 থেকে 780 মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এই ন্যানোমিটারের কাজটা শুধুমাত্র তখনই আমরা ব্যবহার করবো, এছাড়া বাকিগুলোর ক্ষেত্রে আমাদের কাজ নেবে। আসো 2 নাম্বার, তাই তো গেল 1 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে কি লিখে দিই পাশে ছোট করে ইউভি। হ্যাঁ, এটা হচ্ছে কি ইউভি। এইবার আসো, হ্যাঁ 2 নাম্বার কি তরঙ্গ সংখ্যা, বলতো তরঙ্গ সংখ্যা কি হবে। তরঙ্গ সংখ্যা হচ্ছে কি নিউবার সমান 1/λ, তাই না। 1/λ কি অলরেডি আমরা বের করে ফেলছি না, এই দেখো এটাই তো 1/λ। বা এটা আবার যদি বের করতে চাও তাহলে 1 বাই এই মানটা বসে দাও এখানে, এটা মিটার বসে দেবে কিন্তু, ইন্টু 10⁻7 তার মান কত আসবে 9.75 ইন্টু 10⁶ এত টি তরঙ্গ সংখ্যা হয়ে গেল। এবার আসো কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি নিউ সমান কি সি বাই ল্যামডা। তাই সি হচ্ছে কত 3 ইন্টু 10⁸ আর ল্যামডা হচ্ছে কত, এই যে এটা 1.025 ইন্টু 10⁻7 কত আসে এই মানটা, 2.92 ইন্টু 10⁻15। ওকে, লাস্ট ম্যাথ কি শক্তি মানে কি ই সমান কি এইচসি বাই ল্যামডা। এইচ এর মান কি 6.626 ইন্টু 10⁻34। সি হচ্ছে কি 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে কি 1.025 ইন, হ্যাঁ, ইন্টু 10⁻7। ব্যাস, এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের এনার্জি 1.93 ইন্টু 10⁻16 জুল। এইটা হচ্ছে এত হার্জ। বুঝছো কি, সব মানে এই ধরনের ম্যাথ যতটা হতে পারে সবগুলো দেখা দিলাম আর কি, এই প্রসেসে যতগুলো হতে পারে আর কি। কত কি বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের বিষয়। ঠিক আছে, তো আজকে এতটুকুই। তো এরপরে ক্লাসে মানে এটা রিভিশন পার্ট 2 ক্লাস হচ্ছে আমরা দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল অতক্ষেপ পড়বে কি পড়বে না ওটা নিয়ে আলোচনা করবো। আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুবই উপকৃত হবে এবং তোমরা সুন্দর করে নোট করে ক্লাসটা বোঝার চেষ্টা করবা। তারপর যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাও। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।